আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা হচ্ছে, সরকারের বিবৃতি। সবাইকে সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা। বিভিন্ন জেলায় পুলিশের অভিযান, ছাত্র জনতা হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার। হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি 6.5 ঘন্টার অভিযানের পর ভোরে গ্রেপ্তার। এবং 2 সপ্তাহ ধরে আত্মগোপনে শরীয়তপুরের পালং থানার ওসি, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার আসামি মাসুদ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা জামান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিকেলে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি জানান বিক্ষুব্ধরা। দিনাজপুর স্টেশন মসজিদ থেকে জুমার নামাজের পরে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি বিক্ষুব্ধদের। কিশোরগঞ্জেও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। এ সময় গত 15 বছরের অত্যাচার, নির্যাতন সহ গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা বিবেচনায় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় রাতভর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে লালমনিরহাটে গ্রেপ্তার হয় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম। সকালে হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটনের এপিএস টিটুকে নওগাঁর বদলগাছিতে বহিষ্কৃত এক বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 13 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে 4 শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 19 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে 6.5 ঘন্টার অভিযানের পর ভোর 6:45টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে অভিযানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার রাত 11:30টা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারের জন্য তার দেওভোগের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইভির সমর্থকরা বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা। রাতভর পুলিশ আইভির কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করেন। ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভি দাবি করেন, পরোয়ানা না দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডে কালীবাজার এলাকায় পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আইভিকে নেওয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শীর্ষ মামলা রুজু আছে। পুলিশ জানিয়েছে আইভির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শরীয়তপুরের পালং থানার ওসি মাসুদুর রহমান ছুটি না নিয়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে গ্রেপ্তার এড়াতেই থানায় অনুপস্থিত রয়েছেন তিনি। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল ছিল সাভারের আশুলিয়া এলাকা। নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেখানে নিহত 6 জনকে থানার সামনে পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতে 27 নম্বর আসামি ওসি মাসুদুর রহমান। সরকার পতনের পর তাকে বদলি করা হয় শরীয়তপুরে। 15 ডিসেম্বর দায়িত্ব পান পালং মডেল থানার ওসি তদন্ত হিসাবে। এরপর গত 24 এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত। ধারণা করা হচ্ছে গ্রেপ্তারের শঙ্কায় গা ঢাকা দিয়েছেন তিনি। লোকমুখে শুনতে পাচ্ছি তিনি পলাতক অবস্থায় আছেন। যদি তিনি সত্যিকার অর্থে পালিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এটি প্রমাণিত হয় যে তিনি অপরাধী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশিষ্টজনরা বলছেন, পুলিশ পরিদর্শকের আত্মগোপনই প্রমাণ করে তিনি অপরাধে জড়িত। 8 জন 10 জন একসাথে করে এরপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তাদের উপরের যে নির্দেশ ছিল, যারা নির্দেশনা দিয়েছে তারা পলাতক ছিল এবং এখন আস্তে আস্তে দেখছি যে বিভিন্ন পর্যায় থেকে পুলিশের যে সমস্ত সদস্যরা এই ধরনের অপকর্মে জড়িত ছিল, লিপ্ত ছিল, তারা বেরিয়ে আসছে। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতেই পারে, কিন্তু তিনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হবে বিচারের পরে। তো মামলা খবর শুনেই যেহেতু তিনি আত্মগোপনে রয়েছেন, এ থেকে আমরা মনে করি যিনি সরাসরি এই হত্যার সাথে জড়িত ছিলেন। মাসুদুর রহমানের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, হ্যাঁ উনি তখন ওইখানে ছিলেন, তো ওই বিষয়ে একটা মামলা আছে, চলছে আমরা জানতো, কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা এখন অবগত নই। আমরা এখন প্রতিবেদন দিয়ে তদন্ত করতেছি, কমিটি করা হবে, তারপরেই আমরা বলতে পারব। জুলাই অভ্যুত্থানে নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় ভুয়া আহতের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। আহত না হলেও আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম তালিকাভুক্তির প্রতিবাদ করায় শ্রাবণ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার বিলাসদী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলম এবং তার স্বামী মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সচিব শাহ আলম। স্বজনরা জানায়, জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় আন্দোলনে অংশ না নিয়েও ইভা আলমের মেয়ে রাইসা আলমের নাম জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়। বিষয়টি আলোচনায় আসলে এর সুষ্ঠু তদন্ত করার আবেদন করে শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিল ইভা আলম ও শাহ আলম দম্পতি। এর জের ধরে শ্রাবণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ স্বজনদের। তিন বিভাগ ও 14 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন তীব্র গরমের পূর্বাভাস আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় সকাল থেকে তীব্র গরমে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। প্রচণ্ড রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। মেহেরপুরে ভ্যাপসা গরমে নেমে এসেছে চরম অস্বস্তি। গরমের কারণে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে, অনেকেই কাজে যোগ দিতে পারেননি। কুয়াকাটায় অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। এছাড়া তীব্র গরমে ফসল নষ্টের শঙ্কায় মৌসুমী সবজি চাষি সহ বিভিন্ন ফলের বাগানেরা। সুন্দর রোদ, বাইরে গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। এই যারা ভ্যান রিক্সা চালি খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সস্তে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক কাজ করে, তারা এই গরমে রোদ্রে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে। সাভারে বাসে ওঠার সময় চাপা পড়ে 2 জন নিহত হয়েছেন। যাত্রী ওঠাতে গিয়ে হঠাৎ বাস থামানোয় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, মোহাম্মদ হোসেন ও সায়াত নামের ওই 2 যাত্রী সড়ক বিভাজকের উপর দিয়ে পার হয়ে সার্ভিস লেন থেকে সরাসরি লেনে গিয়ে
চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। এ সময় বাসের চালক যাত্রী ওঠানোর জন্য সরাসরি লেনে বাসটি থামালে পেছনে থাকা রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছন অংশে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান দুই যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তারা। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এই মুহূর্তে আবার তারা যেহেতু খুব দ্রুত চালিয়ে আসতেছিল গাড়ি দুজনই, একজন আরেকজনকে, তো এই ঠিকানা পরিবহনের পিছনে সেই বড় যে ট্রাকটা ছিল সেটাতে আবার রড বুঝাইকৃত ছিল, সেটা পিছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সামনে আর ঠিকানা পরিবহন তার নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, সে গিয়ে ধাক্কা দেয় ওই যে দাঁড়ানো যে দুই যাত্রী ছিল ওই দুই যাত্রীকে। তো তারা ঘটনাস্থলেই। লক্ষ্মীপুর সদরে ডোবা থেকে এক অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে উপজেলার মজু চৌধুরীর হাটের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় সকালে ডোবায় মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে উল্লেখ করে পুলিশ বলছে নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। স্থানীয়দের দাবি, দুদিন আগেও ওই তরুণকে বাজারে দেখেছেন অনেকেই, তবে তার পরিচয় জানেন না কেউ। এদিকে নড়াইলে লোহাগাড়ায় কাউলিডাঙ্গা বিল এলাকা থেকে সালমান খন্দকার নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন সালমান। নোয়াখালীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, সোমবার সদর উপজেলার চর সুল্লুকিয়া গ্রামে কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে পুকুর পাড়ে নিয়ে যান কামাল উদ্দিন। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় কামাল। পরে মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার। ভোর ৫টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে ইউনিয়নের ডিজিটাল সেন্টারের একপাশে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো সেন্টারে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। ততক্ষণে পুড়ে যায় ডিজিটাল সেন্টারে মালামাল ও নথি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ১৪ জন শারীরিক প্রতিবন্ধী নারী ফুটবলারকে নিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো অ্যাম্পিউটি ফুটবল ম্যাচ। খেলার জয় পরাজয়ের চেয়েও বড় ছিল তাদের আত্মবিশ্বাস আর অদম্য মানসিকতা। মাঠে উপস্থিত হাজারো দর্শক উৎসাহিত করেন খেলোয়াড়দের। মেয়েদের এই ম্যাচে সাহস, ইচ্ছাশক্তি আর জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প উঠে আসে। প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই ফুটবলারদের মুখে প্রতিবন্ধকতা জয়ের আত্মবিশ্বাস। ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্প শেষে এই নারী খেলোয়াড়রা মাঠে নামেন। আয়োজকদের দাবি, শুধু এই দলটি দেশে নয়, দক্ষিণ এশিয়ার প্রথম নারী অ্যাম্পিউটি ফুটবল দল। স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের আয়োজনে এবং আইসিআরসির সহযোগিতায় আয়োজিত হয় এই ম্যাচ। অনেক হ্যাপি যে 3বার চান্স পেয়েছি, 3বার খেলছি, অনেক হ্যাপি। এসে আমাদের সর্বপ্রথম আমরাই ফার্স্ট, আর হচ্ছে আমরা এটাকে মানে দেশের সামনে তুলে ধরি যে মেয়েরাও পারে, আমরা পারবো। একদম ক্লিয়ার হয় বাংলাদেশে, মানে সবাই দেখবে যে আমরা মানে অবহেলিত হব না, সবাই বলবে যে ওরা তো সবকিছু পারে না যে কিছু নেই। কেউ জানি গড়বন্ধ না হয়ে থাকে, যে আমাদের দেখে যেন উৎসাহ পায়, আমাদের দেখে যেন আসে, সবসময় যেন মনের ভিতর কোনো দুর্বলতা না থাকে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে ৭০০-র বেশি শিক্ষার্থীরা। মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী এই উৎসব। ভবনের মেঝেতে ছোট খেলার মাঠ, যেখানে মানুষ নয়, খেলছে আধুনিক খুদে সব রোবট। এক রোবট অন্য রোবটের সাথে কসরত করছে, কৌশলে তা প্রবেশ করিয়ে দিচ্ছে ছোট গোলপোস্টে। এমন চমৎকার সব দৃশ্য ফুটিয়ে তুলেছেন রোবোটিক্স ও প্রযুক্তি উৎসবে অংশ নেয়া নবীন প্রকৌশলীরা।
এতদিন বইয়ের পাতায় রোবট সম্পর্কে জানলেও বাস্তবে তা দেখে মুগ্ধ উৎসবে আসা দর্শনার্থীরা। প্রথমবার দেখছি, এর আগে ইউনিভার্সিটি আসার আগে কখনো ভাবিনি যে এরকম কিছু দেখবো। রোবট নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমাদের ডিপার্টমেন্টে একটা রোবোটিক্স ল্যাব আছে খুবই উন্নত মানের এবং আমাদের স্যাররাও খুবই হেল্পফুল। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে বাস্তব সমস্যা সমাধানের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদের প্রস্তুত করতেই এমন আয়োজন বলছেন প্রতিযোগীরা। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, তো ওইটা করতে গিয়ে দেখছি যে হ্যাঁ মানে হার্ডওয়্যার সফটওয়্যার মিলায় আসলে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, অনেক সমস্যা হয়, বাট ওটা মানে ডিবাগ করে কাজ করতে আসলে ভালোই মজা আছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এমন উদ্যোগ বলছেন আয়োজকরা। অনেক সময় শুধু ক্লাসরুমের লেখাপড়া নিয়ে থাকে আর ইন্ডাস্ট্রিয়াল ওদের আমাদের থেকে একটু দূরে থাকে না, এই দুইটাকে যাতে আমরা একটু কম্বিনেশনে নিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পারি যেখানে আমাদের ইয়াংরা এই পরবর্তীতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এবং বিশ্বের যে শিল্প বিপ্লব করতে যাবে এই 4, 5 এর সাথে এদের সাথে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।